স্টাডি রাইডার রিটার্ন চ্যানেলে সকলকে স্বাগত। আজ নবম শ্রেণীর রায় মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 এই বইটি থেকে পেজ নাম্বার 350-এর জীবনবিজ্ঞান বিষয়ের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের 10 নম্বর স্কুল অর্থাৎ নৈহাটি নরেন্দ্র বিদ্যানিকেতন এইচএস এই স্কুলের প্রশ্নপত্রটি আমি তোমাদের সাথে আলোচনা করব। এর আগে 9 পর্যন্ত স্কুলের প্রশ্নপত্র আমি সমাধান করে দিয়েছি। তোমরা যারা সেই ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই বিভাগ ক। 1, সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1, সালোক সংশ্লেষে উৎপন্ন প্রথম স্থায়ী যৌগটি শনাক্ত করো। PGA। 2, শর্করা ভঙ্গকারী উৎসেচক নয় এমন উৎসেচকটি নির্বাচন করো। লাইপেজ। 3, বায়ুমণ্ডলের আর্দ্রতা বৃদ্ধি পেলে বাষ্পমোচনের হারের ওপর কী প্রভাব পড়বে তা নির্ধারণ করো। হ্রাস পাবে। 4, প্রদত্ত কোনটি ম্যাক্রো এলিমেন্ট? এটা হবে অপশন এ, পটাশিয়াম। 5-এর দাগে আরশোলার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ সংখ্যা কত? 13টি। বিভাগ খ। 2-এর দাগে নির্দেশ মতো প্রশ্নগুলির উত্তর দাও। শূন্যস্থান পূরণ করো। 1, ফুসফুসের আবরণকে বলে প্লুরা। 2, ক্রেবস চক্রটি মাইটোকন্ড্রিয়া নামক কোষীয় অঙ্গাণুতে ঘটে। 3, সেদ্ধ শ্বেতসার টায়ালিন এখানে হবে মল্টেজ গ্লুকোজ। সত্য অথবা মিথ্যা নিরূপণ করো। 1, গবলেট কোষ মিউকাস ক্ষরণ করে। সত্য। 2, চর্বণ হলো যান্ত্রিক পরিপাকের প্রথম পর্যায়। মিথ্যা। 3, রুই মাছের শ্বাসঙ্গ হলো ফুসফুস। মিথ্যা। এক কথায় উত্তর দাও। 1, ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত লেখো। রায় মার্টিন সহায়িকার 232 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। ক্লোরোফিল এ এর রাসায়নিক সংকেত হলো C55H72O5N4Mg। পরবর্তী প্রশ্ন, কোন শ্বেত রক্তকণিকা হেপারিন নিঃসরণ করে? বেসোফিল। 3, ধূমপানের ফলে সৃষ্ট শ্বাসতন্ত্রের একটি রোগের নাম লেখো। ব্রঙ্কাইটিস। এরপরে ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের শব্দ মেলাও। ক স্তম্ভে রয়েছে 1 নম্বরে পেসমেকার, এটা হবে এসে নোড। 2, পতঙ্গভুক পুষ্টি, এটা হবে ড্রসেরা। 3 নম্বর ক্লোরোসিস, এটা হবে N2 এর অভাব। 4, হিল বিকারক, এটা হবে NADP। এরপরে বিভাগ গতে রয়েছে 3-এর দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 1, ফটোলাইসিস বলতে কি বোঝো? রায় মার্টিন সহায়িকার 220 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। ফটোলাইসিস, সালোক সংশ্লেষের আলোক দশায় সূর্যালোকের উপস্থিতিতে সক্রিয় ক্লোরোফিল জলকে বিশ্লিষ্ট করে এবং হাইড্রোজেন আয়ন ও হাইড্রক্সিল আয়ন উৎপন্ন করে। আলোর উপস্থিতিতে জলের এইরূপ বিশ্লিষ্ট হওয়ার ঘটনাকেই ফটোলাইসিস বলে। বিক্রিয়াটি নিম্নরূপ। 2H2O, তার মধ্যে সূর্যালোক এবং ক্লোরোফিল দিলে 2H++2OH- উৎপন্ন হয়। 2-এর প্রশ্ন, একটি আদর্শ পাতার পত্ররন্ধ্রের গঠনগত বৈশিষ্ট্য উল্লেখ করো। সহায়িকার 254 পাতায় পাবে তোমরা এই প্রশ্নের উত্তরটা। পত্ররন্ধ্রের গঠন। 1 নম্বর, প্রতিটি পত্ররন্ধ্র 2টি পরস্পর সংলগ্ন বৃক্কাকার রক্ষীকোষ দ্বারা বেষ্টিত থাকে। 2, প্রতিটি পত্ররন্ধ্রের ঠিক নিচে বায়ুগহ্বর থাকে। 3, রক্ষীকোষ ঘন সাইটোপ্লাজম একটি নিউক্লিয়াস ক্লোরোপ্লাস্ট যুক্ত হয়। রক্ষী কোষগুলিকে বেষ্টন করে যে কোষগুলি থাকে তাদের সহকারী বা আনুষঙ্গিক কোষ বলে। 3-এর প্রশ্ন, সন্ধানের অর্থনৈতিক গুরুত্ব উল্লেখ করো। তোমাদের টেক্সট বইয়ে এই প্রশ্নের উত্তরটা সহজভাবে পেয়ে যাবে। অর্থনৈতিক দিক থেকে সন্ধান প্রক্রিয়ার ব্যবহারিক গুরুত্ব অপরিসীম। 1, অ্যালকোহল বা সুরা প্রস্তুতিতে। 2, গবেষণাগারে এবং চিকিৎসা বিজ্ঞানে বহুল ব্যবহৃত ইথাইল অ্যালকোহল উৎপাদনে সন্ধান পদ্ধতিকে কাজে লাগানো হয়। পরের প্রশ্ন, মুক্ত সংবহন ও বদ্ধ সংবহনের মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো। রায় মার্টিন সহায়িকার 347 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। বিষয় হলো 1 নম্বর, রক্তের অবস্থান। মুক্ত সংবহন রক্তবাহ ও দেহগহ্বরে অবস্থান করে। বদ্ধ সংবহন রক্তবাহে অবস্থান করে। 2 নম্বর বিষয় হলো রক্তজালক। মুক্ত সংবহনে অনুপস্থিত, বদ্ধ সংবহনে উপস্থিত। 5-এর প্রশ্ন, দ্বিচক্রী হৃৎপিণ্ড বলতে কি বোঝো? সহায়িকার 355 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। মানব হৃৎপিণ্ড 4 প্রকোষ্ঠ যুক্ত, একই সময় অধিক অক্সিজেনযুক্ত রক্ত এবং অধিক কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যথাক্রমে বাম ও ডান অলিন্দে এবং তারপর যথাক্রমে বাম ও ডান নিলয়ে প্রবাহিত হয়।
এরপর বাম নিলয় হতে রক্ত মহাধমনীর মাধ্যমে সমগ্র দেহে এবং ডান নিলয় হতে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যায়। একটি হৃৎপিণ্ডের মধ্যে রক্তের এই দুই চক্রাকার আবর্তন ঘটে বলে এই হৃৎপিণ্ডকে দ্বিচক্রী হৃৎপিণ্ড বলে। পরের প্রশ্ন, যকৃৎ হল সহায়ক রেচনাঙ্গ, উক্তিটি যথার্থ কিনা তা ব্যাখ্যা করো। প্রধান রেচনাঙ্গ ছাড়া যে সমস্ত অঙ্গ প্রাণীদেহে রেচন পদার্থ উৎপাদনে এবং নির্গমনে সাহায্য করে তাকে অতিরিক্ত বা সহায়ক রেচনাঙ্গ বলে, যেমন যকৃৎ। যকৃৎকে সহায়ক রেচনাঙ্গ বলা হয় কারণ এ. অর্নিথিন চক্রের মাধ্যমে যকৃতে ইউরিয়া সংশ্লেষিত হয়, বি. হিমোগ্লোবিন ভাঙনের ফলে যকৃতে উৎপন্ন বিলিরুবিন বিলিভার্ডিন রঞ্জক পদার্থ পিত্তের মাধ্যমে পৌষ্টিক নালীতে জমা হয়। প্রদত্ত উপক্ষারগুলির উৎস ও অর্থকরী গুরুত্ব লেখো। কুইনাইন, রেসারপিন। সহায়িকার 366 পাতায় রয়েছে। 1 নম্বর কুইনাইন এর উৎস হলো সিঙ্কোনা গাছের বাকল। অর্থকরী গুরুত্ব, ম্যালেরিয়া রোগের ওষুধ তৈরিতে কাজে লাগে। 2 নম্বর হলো রেসারপিন এর উৎস সর্পগন্ধা গাছের মূল। অর্থকরী গুরুত্ব, উচ্চ রক্তচাপ কমানোর ওষুধ তৈরিতে ব্যবহৃত হয়। এরপরে রয়েছে বিভাগ ঘ এর প্রশ্ন। 4 দাগের নিচের প্রশ্নগুলির বা তার বিকল্প প্রশ্নগুলির উত্তর লেখো। 1. মানব বৃক্কের একটি নেফ্রনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলিকে চিহ্নিত করো। গ্লোমেরুলাস, সংগ্রাহী নালিকা, অন্তর্মুখী ধমনিকা, নিকটবর্তী সংবর্ত নালিকা। সহায়িকার 384 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ, তোমাদেরকে এই ছবিটা অঙ্কন করতে হবে এবং অঙ্কন করার পর এখানে অন্তর্মুখী ধমনিকা, গ্লোমেরুলাস, সংগ্রাহক নালিকা এবং নিকটবর্তী সংবর্ত নালিকা, এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। অথবা প্রশ্নে রয়েছে মানব হৃৎপিণ্ডের অভ্যন্তরীণ গঠনের চিত্র অঙ্কন করে প্রদত্ত অংশগুলি চিহ্নিত করো। এ. ডান নিলয়, বি. ত্রিপত্র কপাটিকা, সি. ফুসফুসীয় শিরা, ডি. বাম অলিন্দ। তোমাদের সহায়িকা বইয়ের 362 নম্বর পাতায় তোমরা এই চিত্রটি পেয়ে যাবে। এই চিত্রটি তোমাদের অঙ্কন করতে হবে এবং ফুসফুসীয় শিরা, বাম অলিন্দ, ত্রিপত্র কপাটিকা ও ডান নিলয়, এই 4টি অংশ চিহ্নিত করতে হবে। 2 দাগের প্রশ্নে রয়েছে মানুষের প্রশ্বাস ও নিঃশ্বাস প্রক্রিয়া বর্ণনা করো। মানুষের প্রশ্বাস কৌশল বর্ণনা করো। এটা তোমাদের সহায়িকার 278 পাতায় রয়েছে। মানুষের শ্বাসক্রিয়া প্রধানত 2টি পর্যায়ে ঘটে। পর্যায় 2টি হলো 1. প্রশ্বাস বা শ্বাস গ্রহণ, 2. নিঃশ্বাস বা শ্বাস ত্যাগ। প্রশ্বাস, যে যান্ত্রিক প্রক্রিয়ায় পরিবেশ থেকে ফুসফুসে বিশুদ্ধ বায়ু বেশি অক্সিজেনযুক্ত প্রবেশ করে তাকে প্রশ্বাস বলে। প্রশ্বাস প্রক্রিয়া, প্রশ্বাস ক্রিয়া সক্রিয় পদ্ধতি। এই প্রক্রিয়ার পর্যায়ক্রমিক ঘটনাগুলি হলো: 1. প্রশ্বাসকালে বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধি পায়। 2. বক্ষ গহ্বর ও উদর গহ্বরের মধ্যবর্তী স্থানে অবস্থিত গম্বুজাকৃতির মধ্যচ্ছদা সংকুচিত হয়। 3. সংকুচিত মধ্যচ্ছদা সোজা হয়ে উদর গহ্বরের দিকে নেমে আসে, ফলে বক্ষ গহ্বরের আয়তন নিচের দিকে বৃদ্ধি পায়। 4. বহিস্থ ইন্টারকস্টাল পেশির সংকোচনের ফলে স্টার্নাম এবং পঞ্জরাস্থি সামনে, পাশে ও উপরের দিকে সরে যায়, ফলে বক্ষ গহ্বরের আয়তন সামগ্রিকভাবে বৃদ্ধি পায়। 5. বক্ষ গহ্বরের আয়তন বৃদ্ধির ফলে ফুসফুসের আয়তন বৃদ্ধি ঘটে। 6. ফুসফুসের আয়তন বৃদ্ধির ফলে ফুসফুস মধ্যস্থ বায়ুর চাপ কমে যায় এবং বায়ুমণ্ডলের উচ্চ চাপযুক্ত অঞ্চল থেকে বিশুদ্ধ বাতাস অর্থাৎ বেশি অক্সিজেনযুক্ত বাতাস শ্বাসনালী পথে ফুসফুসে প্রবেশ করে। এরপরে আমরা দেখব নিঃশ্বাস পদ্ধতি, যেটা তোমাদের সহায়িকার 279 পাতায় রয়েছে। তো দেখে নাও, যে যান্ত্রিক পদ্ধতিতে ফুসফুস থেকে দূষিত বায়ু অর্থাৎ বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু শ্বাসনালী পথে বাহিত হয়ে পরিবেশে নির্গত হয় তাকে নিঃশ্বাস বলে। নিঃশ্বাস প্রক্রিয়া, নিঃশ্বাস প্রক্রিয়া নিষ্ক্রিয় পদ্ধতি। এই প্রক্রিয়ার পর্যায়ক্রমিক ঘটনাগুলি হলো: 1. বক্ষ গহ্বরের আয়তন কমে যায়। 2. মধ্যচ্ছদা শিথিল হয়, ফলে পুনরায় গম্বুজ আকৃতি ধারণ করে এবং বক্ষ গহ্বরের আয়তন নিচের দিকে কমে যায়। 3. ইন্টারকস্টাল বা ইন্টারকস্টাল পেশির সংকোচনের ফলে স্টার্নাম ও পঞ্জরাস্থি পাশে, সামনে, ওপরের দিক থেকে ভিতরের দিকে সরে আসে। 4. এর ফলে সামগ্রিকভাবে বক্ষ গহ্বরের আয়তন কমে যায়। 5. বক্ষ গহ্বরের আয়তন কমে যাওয়ার ফলে ফুসফুস দুটির আয়তন কমে যায় এবং ফুসফুসের অভ্যন্তরে বায়ুর চাপ বেড়ে যায়। 6. ফুসফুস থেকে দূষিত বা বেশি কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু শ্বাসনালী পথে বাইরের পরিবেশে মুক্ত হয়। এর সাথে যে প্রশ্নটা রয়েছে, ফুসফুসকে সুস্থ রাখতে তুমি একজন ব্যক্তিকে কি কি পরামর্শ দেবে? ফুসফুসকে ভালো রাখতে গেলে একজন ব্যক্তিকে আমি পরামর্শ দেব: 1. প্রতিদিন শ্বাস ব্যায়ামের মাধ্যমে ফুসফুসের ধারণ ক্ষমতা
অর্থাৎ বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি করা যায়। যোগাসন ও ধ্যানকে অন্যতম প্রধান শ্বাস ব্যায়াম রূপে গণ্য করা হয়। 2 বৃক্ষাসন, উষ্ট্রাসন প্রভৃতি যোগাসনের মাধ্যমে ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি পায়। 3 প্রাণায়ামের সময় গভীর শ্বাসকার্য অর্থাৎ বলপূর্বক শ্বাস গ্রহণ ও শ্বাস বর্জন বায়ু ধারণ ক্ষমতা অনেক গুণ বাড়িয়ে দেয়। 4 জগিং, সাঁতার, অ্যারোবিক্স প্রভৃতি দ্বারাও ফুসফুসের বায়ু ধারণ ক্ষমতা বৃদ্ধি করা সম্ভব। পরের প্রশ্ন অথবাতে রয়েছে প্রদত্ত পৌষ্টিক গ্রন্থিগুলির 2টি করে কাজ উল্লেখ করো। এ লালা গ্রন্থি, বি যকৃৎ, সি পাক গ্রন্থি। তোমাদের সহায়িকার 309 নম্বর পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পেয়ে যাবে। লালা গ্রন্থির কাজ হচ্ছে সিদ্ধ শ্বেতসারকে টায়ালিন গ্লুকোজে পরিণত করে। পাক গ্রন্থির কাজ হলো 1 পেপসিন প্রোটিন জাতীয় খাদ্যকে পেপটোনে পরিণত করে। 2 অল্প পরিমাণ ফ্যাট লাইপেজের ক্রিয়ায় ফ্যাটি অ্যাসিড ও গ্লিসারলে পরিণত হয়। 3 যকৃতের কাজ হলো পিত্তরস লাইপেজের সক্রিয়করণে ও ফ্যাট পরিপাকে মুখ্য ভূমিকা পালন করে। অথবার প্রশ্নে রয়েছে এর সাথে যেটা রয়েছে উদাহরণসহ মিথজীবী ও পুষ্টি পদ্ধতি ব্যাখ্যা করো। সহায়িকার 305 নম্বর পাতায় আছে যে পুষ্টি পদ্ধতিতে 2টি ভিন্ন প্রকারের উদ্ভিদ পরস্পরের সাহচর্যে এবং সহযোগিতায় জীবন ধারণ করে এবং উভয়ই পারস্পরিক নির্ভরশীলতায় পুষ্টি সম্পন্ন করে তাকে মিথজীবীয় পুষ্টি বা সিম্বায়োটিক পুষ্টি বলে, যেমন লাইকেন। 3 নম্বর প্রশ্ন রক্ততঞ্চন পদ্ধতিটি পর্যায়ক্রমিকগুলি উল্লেখ করো। সহায়িকার 337 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। রক্ততঞ্চন প্রক্রিয়ার পর্যায়সমূহ। পর্যায় 1 ক্ষতস্থান থেকে রক্তপাতের সময় ক্ষতিগ্রস্ত কলাকোষ ও রক্তস্থিত অনুচক্রিকা রক্তবাহের ওই ক্ষত অংশের সংস্পর্শে ভেঙে যায় এবং ক্ষতস্থান থেকে থ্রম্বোপ্লাস্টিন নির্গত করে। এই থ্রম্বোপ্লাস্টিন ক্যালসিয়াম আয়নের সহায়তায় প্রোথ্রম্বিনেজ নামক উৎসেচক গঠন করে ক্ষতস্থান এবং বিনষ্ট অনুচক্রিকা। সেখান থেকে খরিত হয় থ্রম্বোপ্লাস্টিন প্লাস Ca2+ থেকে প্রোথ্রম্বিনেজ। 2 নম্বর হচ্ছে পর্যায় 2 ক্যালসিয়াম আয়নের উপস্থিতিতে প্রোথ্রম্বিনেজ হেপারিনের ক্রিয়ায় বিনষ্ট করে এবং রক্তরসস্থিত প্রোথ্রম্বিনকে থ্রম্বিনে পরিণত করে। প্রোথ্রম্বিন প্লাস ক্যালসিয়াম 2+ থেকে প্রোথ্রম্বিনেজ দিলে থ্রম্বিন উৎপন্ন হয়। পর্যায় 3 সক্রিয় থ্রম্বিন উৎসেচক রক্তরসস্থিত ফাইব্রিনোজেনকে ভিটামিন কে ও Ca2+ এর উপস্থিতিতে ফাইব্রিনে পরিণত করে। ফাইব্রিন তন্তুর পলিমার জালকাকারে বিন্যস্ত হয় ও রক্তস্থিত লোহিত রক্তকণিকা ও রক্তকণিকা ফাইব্রিন জালে আবদ্ধ হয়। এর ফলে ক্ষতস্থানে রক্ত অর্ধকঠিন জেলির মতো থকথকে পদার্থে পরিণত হয় ও রক্ততঞ্চন ঘটে। থ্রম্বিন প্লাস ফাইব্রিনোজেন প্লাস Ca2+ প্লাস ভিটামিন কে থেকে ফাইব্রিন, এটাই হলো রক্ততঞ্চন। সার্বিক দাতা ও সার্বিক গ্রহিতা বলতে কি বোঝো? ও বিভাগের রক্তে কোনো প্রকার অ্যাগ্লুটিনোজেন না থাকায় এই বিভাগ সব বিভাগের ব্যক্তিকেই রক্তদান করতে পারে, তাই ও বিভাগকে সার্বিক দাতা বলে। এবি বিভাগের রক্তে কোনো প্রকার অ্যাগ্লুটিনিন না থাকায় এবি বিভাগ সব বিভাগের রক্ত গ্রহণ করতে পারে, তাই এবি বিভাগকে সার্বিক গ্রহিতা বলে। অথবার প্রশ্নে রয়েছে উদ্ভিদের প্রদত্ত রেচন কৌশলগুলি বর্ণনা করো। পত্রমোচন, বাকলমোচন, ফলমোচন। তোমাদের সহায়িকার 364 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। পত্রমোচন পর্ণমোচী উদ্ভিদ যেমন শিরীষ, আমড়া প্রভৃতি একটি নির্দিষ্ট ঋতুতে এবং চিরহরিত উদ্ভিদ যেমন আমজাম প্রভৃতি সারা বছর ধরে পত্রমোচনের মাধ্যমে পাতায় জমা রেচন পদার্থ ত্যাগ করে। 2 নম্বর হলো বাকলমোচন। বৃক্ষজাতীয় উদ্ভিদ বিপাক ক্রিয়ায় উৎপন্ন রেচন পদার্থগুলিকে গাছের বাকল বা ছালে জমা রাখে। বাকলমোচনের মাধ্যমে রেচন পদার্থগুলি উদ্ভিদ দেহ থেকে অপসারিত হয়, যেমন অর্জুন, পেয়ারা প্রভৃতি উদ্ভিদ। 3 নম্বর বিষয় হলো ফলমোচন। কিছু কিছু উদ্ভিদ ফলের খোসা ও বীজের মধ্যে রেচন পদার্থ জমা রাখে এবং ফলমোচনের মাধ্যমে রেচন বস্তু দেহ থেকে অপসারিত হয়, যেমন লেবুতে সাইট্রিক অ্যাসিড, আপেলে ম্যালিক অ্যাসিড এবং তেঁতুলে টার্টারিক অ্যাসিড রেচন পদার্থ হিসেবে সঞ্চিত থাকে। গঁদ ও রজনের একটি করে অর্থকরী গুরুত্ব উল্লেখ করো। সহায়িকার 365 পাতায় তোমরা এই প্রশ্নের উত্তরটা পাবে। গঁদের অর্থকরী গুরুত্ব হলো কাগজ শিল্প, কাষ্ঠশিল্প ও বই বাঁধাই শিল্পে কাজে লাগে। আর রজনের অর্থকরী গুরুত্ব হলো পাইন গাছ থেকে প্রাপ্ত রজন ভার্নিশ শিল্পে ও কাঠে রং করতে লাগে। আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও গুরুত্বপূর্ণ ভিডিও পেতে বিনামূল্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি ফিরে আসছি নেক্সট ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।